আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই আশা করি বাসায় ভালো আছো এবং নিরাপদে আছো। 2021 সালের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ইতিহাস বিষয়টি নেব। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, কেপিভি স্কুল অ্যান্ড কলেজ। যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছ এবং মানবিক বিভাগে যাবে তারা এই ক্লাসটি করবে। তোমাদের সাথে আজকে আমার নবম শ্রেণীর প্রথম ক্লাস হবে। আর দশম শ্রেণীতে যারা পড়ছো তারা অলরেডি আমার 1 বছর ক্লাস তোমাদের নিতে পারিনি, মার্চ পর্যন্ত নিয়েছিলাম। এরপরও তোমরা এই বিষয়টি আজকে আবার ভালোভাবে এই ক্লাসটা তোমরাও ফলো করবে আশা করি। আজকে আমি ইতিহাস বিষয়ে তোমাদের প্রথম অধ্যায়টা পড়াবো। প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের প্রথম অধ্যায়ের টপিক হয়েছে ইতিহাস পরিচিতি। চলো স্টুডেন্টসরা, আজকে আমি এখন আমাদের পাঠে চলে যাচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের প্রথম অধ্যায়ের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাস পরিচিতি। ইতিহাস পরিচিতি বলতে আমরা প্রথমে ইতিহাস কি, ঐতিহ্য কি, এসবের ধারণাগুলা এই ক্লাসে প্রথমে তোমাদের দিব। অনেকে ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো। হ্যাঁ, আমি এখন যে লেকচারটা দিব তোমরা অবশ্যই সেটা মন দিয়ে শুনবে। আমি তোমাদের সুবিধার জন্য লেকচারটা একটু গুছিয়ে লিখে নিয়ে এসেছি, ঠিক আছে? প্রথমেই আমরা দেখি যে এই ইতিহাস শব্দটা কে আবিষ্কার করেছে, কে ব্যবহার করেছে এই শব্দটা, ঠিক আছে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন, যার অর্থ হলো সত্যানুসন্ধান বা গবেষণা। হ্যাঁ, এই গ্রিক শব্দ থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হয়েছে ইতিহাস। সর্বপ্রথম হেরোডোটাস এই হিস্ট্রি শব্দটা ব্যবহার করেন। আসো আমরা হেরোডোটাসের একটা পিকচার দেখি, তিনি দেখতে কিরকম ছিলেন। হ্যাঁ, হেরোডোটাস, এই যে দেখো পিকচারটা দেখো। হেরোডোটাস ইতিহাসের জনক বলা হয়ে থাকে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তিনি তার গবেষণা কর্মের নামকরণে সর্বপ্রথম, অর্থাৎ তিনি যে গবেষণাটা চালাবেন তার নামকরণে সর্বপ্রথম এই হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন। হিস্টোরিয়া শব্দটি থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো ইতিহাস। স্টুডেন্টস, আশা করি তোমরা হেরোডোটাসের ছবিটা দেখতে পেয়েছো। আচ্ছা, এরপর আসো আমরা ইতিহাসের সংজ্ঞাগুলা জানবো, যে ইতিহাস কি, হ্যাঁ, এবং ঐতিহ্য কি সেটাও জানবো। এখন বিভিন্ন ঐতিহাসিক ইতিহাসের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, এখন কে কি সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাগুলো আমরা একটু জানবো। দেখো, আমি একটা তালিকা নিয়ে এসেছি ইতিহাসের সংজ্ঞার। কোন ঐতিহাসিক কি সংজ্ঞা দিয়েছেন। এইচ কার বলেছেন যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। আর ডক্টর জনসন বলেছেন যা কিছু ঘটে তাই ইতিহাস। আর হেরোডোটাস বলেছেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। আর আর্নল্ড জোসেফ টয়েনবি বলেছেন সমাজের জীবনী ইতিহাস। এডওয়ার্ড জেমস রেফসন বলেছেন যে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। আচ্ছা, লিওপোল্ড ফন র্যাঙ্ক বলেছেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস। আচ্ছা, এতক্ষণ আমরা বিভিন্ন ইতিহাসবিদের সংজ্ঞা দেখতে পেলাম। হ্যাঁ, তার
সংজ্ঞা থেকেই আমরা আইডিয়া করতে পারছি ইতিহাস হয়েছে যে বিভিন্ন ইতিহাসবিদে অর্থ হলো বিভিন্ন অতীতের যেই সত্যানুসন্ধান, বিভিন্ন গবেষণার মাধ্যমে যেই সত্যে আমরা উপনীত হই সেটাই হয়েছে ইতিহাস। আচ্ছা, এখন ঐতিহ্য কি সেটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। দেখো, ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, জীবনাচরণ, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংগ্রহীত থাকে। ইতিহাসই এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দেয়। কে আচ্ছা, স্বরূপ বিশ্লেষণে বলা যায় সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করা ইতিহাসের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা এতক্ষণ যে বিভিন্ন ঐতিহাসিকের সংজ্ঞাগুলা আলোচনা করলাম সেগুলোর একটা উপসংহারে আসতে পারি যে ইতিহাসের মূল বৈশিষ্ট্যটা কি, যে অতীতের যে সত্যনিষ্ঠ তথ্য, মানে সব তথ্যকেই আমরা ইতিহাস হিসেবে গণ্য করব না। সত্য যেগুলা সত্য নির্ভর বিভিন্ন উপাদান থেকে আমরা যে সত্যে উপনীত হব, যেগুলা বিজ্ঞানসম্মত, সেগুলোর সাহায্যে অতীতের পুনর্গঠন করে আমরা যে তথ্যটা পাবো সেটাই হয়েছে ইতিহাসের বৈশিষ্ট্য। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক অগ্রগতি হচ্ছে ইতিহাসের আলোচনার বিষয়। আচ্ছা, এরপর আসি, মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। অর্থাৎ মানুষ যা করে তাই ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তাভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যত শাখা প্রশাখায় বিস্তৃত, ইতিহাসের সীমাও ততদূর বিস্তৃত। সভ্যতার অগ্রগতির সাথে সাথে নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে বলে ইতিহাসের পরিসর ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, ইতিহাসের উপাদান, বিষয়বস্তু ও প্রকারভেদ নিয়ে আমরা এখন আলোচনা করব। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব সেগুলোকে ইতিহাসের উপাদান বলা হয়। অর্থাৎ আমরা তো ইতিহাস আমরা জানতে পারবো যে অতীত বিভিন্ন উপাদান থেকে, উপাদান থেকে, সেই উপাদানগুলো কি হতে পারে, উপাদান দু রকমের হতে পারে। একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র, চিঠিপত্র ইত্যাদি। অলিখিত উপাদানের আওতাভুক্ত হচ্ছে মুদ্রা, শিলালিপি, ইমারত, অলংকার ইত্যাদি। লিখিত উপাদান আমরা নাম দিয়ে বুঝতে পারছি যেটা লেখা সম্বলিত জিনিস হতে হবে, সেটাই হচ্ছে লিখিত উপাদান। আর অলিখিত হচ্ছে মুদ্রা, বিভিন্ন শিলালিপি, ইমারত মানে বিভিন্ন বিল্ডিং, অলংকার ইত্যাদি। এগুলা হয়েছে ইতিহাসের উপাদান। মানব সমাজ ও সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে মানুষের এমন গুরুত্বপূর্ণ অর্জনগুলো সবই ইতিহাসের বিষয়বস্তু। ঠিক আছে, ইতিহাসের বিষয়বস্তু কি, এখন আমরা একটু বিষয়বস্তুর দিকে আলোচনা করি। যেমন সাহিত্য, সংস্কৃতি, শিল্প, দর্শন, রাজনীতি, যুদ্ধ, ধর্ম ইত্যাদি। ইতিহাসের পঠন পাঠন, আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত, আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। এখানে স্টুডেন্টস, তোমাদের আমি একটা কথা বলে রাখি, অনেক সময় অনেকে এই ভুলটা করো যে ইতিহাস কে কয় ভাগে ভাগ করা হয়েছে, এটা বললে অনেকে লিখিত অলিখিত উপাদান লিখে দাও। নট রাইট আনসার। ওটা হয়েছে ইতিহাসের উপাদানগুলো কয় রকম, ওটার প্রশ্ন হয়েছে ওটা ইতিহাসের উপাদান কয় রকম, ওটা লিখিত উপাদান আর অলিখিত উপাদান। আর এটা প্রশ্ন হয়েছে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ভৌগোলিক অবস্থানগত আর বিষয়বস্তুগত ইতিহাস। ওকে, আচ্ছা, এখন আসো দেখি ভৌগোলিক অবস্থানগত ইতিহাস কোনটি। বিষয়বস্তুকে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ভাগ করা হলে তাকে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস বলে। আরেকটা হয়েছে অন্যদিকে কোনো বিষয়ে বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। অর্থাৎ তুমি ইকোনমিক্স, হিস্ট্রি, সোসিওলজি, সমাজবিজ্ঞান, এগুলা তুমি বিষয়ের বিভিন্ন বিষয় আলাদা আলাদাভাবে যেটার উপর তুমি লিখবে সেটা হয়েছে বিষয়বস্তুগত ইতিহাস।
ওকে, এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আসো এরপরে আমরা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাটা পড়বো। হ্যাঁ, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাটা পড়বো। সেটা পড়ার আগে আমি তোমাদের আবার আরেকটু, ওই যে তোমরা প্রায় ভুল করো, এই জন্য এই জিনিসটা আমি একটু ভালো করে, আজকে প্রথম অধ্যায় তো, প্রথম অধ্যায়টা খুবই অল্প, কিন্তু জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিটা জিনিস আমাদের বুঝতে হবে। হ্যাঁ, সেই জন্য এটা একটু আমি একটু চার্ট আকারে নিয়ে এসেছি, তোমরা একটু খেয়াল করো যাতে তোমাদের নেক্সটে আর এই জিনিসটা ভুল না হয়। ওকে, আচ্ছা, লিখিত উপাদান কি আবারও বলছি, ইতিহাসের উপাদান, এগুলা হয়েছে ইতিহাসের উপাদান। লিখিত উপাদান, ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র, রূপকথা, কিংবদন্তি, কল্পকাহিনী, সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি। আর অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান, তোমরা আমি তোমাদের রিকোয়েস্ট করব, সেটা হয়েছে তোমরা ইতিহাস বিষয়ে তো মানবিকে যারা গিয়েছো, ইতিহাস বিষয় তো পড়তেই হবে। তোমরা অনেকে জাদুঘরে গিয়ে এতদিন মানে মজা পেতে না, যে বাংলাদেশ জাতীয় শাহবাগ জাদুঘর যেটা আছে, যে কি দেখি, কিন্তু হিস্ট্রি বিষয়টা যখন পড়বে, এখন মাঝে মধ্যে যদি এক দুই দিন বা একদিন বা দুই দিন জাতীয় জাদুঘরে যাও, গিয়ে একটু এগুলো দেখে আসতে পারো, তাহলে জিনিসগুলো মধ্যে প্রতিটা জিনিস তোমরা কিন্তু এখন খুব মজা পাবে। হ্যাঁ, ওখানে কিন্তু ইতিহাসের অনেক প্রত্নতাত্ত্বিক উপাদান আছে। হ্যাঁ, অনেক প্রত্নতাত্ত্বিক উপাদান আছে, অলিখিত উপাদান আছে, লিখিত উপাদান আছে। হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক উপাদান যেগুলো যেমন বিভিন্ন মূর্তি, মুদ্রা, স্তম্ভলিপি, এগুলো হয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তোমরা যদি নিচে চোখে এটা দেখে আসতে পারো, তাহলে তোমরা অবশ্যই এটা তোমরা জিনিসটা, ইতিহাস বিষয়টা পড়তে অনেক মানে মজা নিয়ে পড়তে পারবে। ঠিক আছে, ঠিক আছে, সেজন্য আমার অনুরোধ থাকবে, তোমরা সময় করে অবশ্যই একবার ওই শাহবাগ জাদুঘরে গিয়ে এই জিনিসগুলো একটু দেখে আসতে পারো। আচ্ছা, এখন অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে একটু বলি। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সে বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। আচ্ছা, ইতিহাসের প্রকারভেদ অলরেডি আমি আলোচনা করেছি, এরপরও আবার চার্টে এনেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ভৌগোলিক ও অবস্থানগত ইতিহাস, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, অর্থাৎ একটা দেশের ভৌগোলিক অবস্থান হতে পারে, বা কোনো একটা অঞ্চল, যেমন কুমিল্লা বা কোনো একটা গ্রাম, সেরকম একটা অঞ্চল, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস, এগুলা যেভাবে লিখিত হয়, যেভাবে, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাসের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে বিষয়বস্তুগত রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, যা আমরা অলরেডি আলোচনা করেছি, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস, অর্থাৎ সাম্প্রতিক সময়ের সেই ঘটনাবলী, অর্থাৎ আমরা আগের দিন পর্যন্ত যেই তথ্যটা পাবো, সেটা আমরা ইতিহাসের অন্তর্ভুক্ত করতে পারবো। ঠিক আছে, সেগুলাই হয়েছে সাম্প্রতিক ইতিহাস। আচ্ছা, এখন আমরা ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে একটু বলবো। হ্যাঁ, ইতিহাসের প্রয়োজনীয়তা একটু শর্টকাট লিখে নিয়ে এসেছি। তুমি যেটা মেন পয়েন্ট, তোমরা বইতে আরেকটু ডিটেলস আছে, তোমরা বইটা ভালো করে দয়া করে একটু রিডিং অবশ্যই পড়বে। ঠিক আছে, আচ্ছা, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি দেখো, মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। এ কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে ও ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। বিশ্বের বিভিন্ন মানবগোষ্ঠী তথা সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। অর্থাৎ অতীত ইতিহাস, অতীত ঘটনা,
এগুলা যদি একটু তারা পরে অ্যানালাইসিস করে তাহলে তাদের ভবিষ্যতের কর্ম সম্পর্কে তারা একটু ইঙ্গিত লাভ করে যে কোন ওয়েতে গেলে আমরা ভালো জিনিসটা পাবো আর কোন ওয়েতে গেলে আমরা ফল এই জিনিসটার ফল পাবো না। হ্যাঁ, এটা ইতিহাস করতে আমাদের সাহায্য করে। মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব হয় ইতিহাস পাঠের মাধ্যমে। তাই দেশ জাতির স্বার্থে ও ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। আচ্ছা, এই অধ্যায় থেকে বিশেষ তেমন মানে 2-3টা প্রশ্নই ঘুরিয়ে ফিরে আসে। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, এগুলো অনুধাবনমূলক প্রশ্নে ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের পরিসর, ইতিহাসের প্রকারভেদ, হ্যাঁ, এগুলা থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। আমি এই অধ্যায় থেকে আমি তোমাদের 2টা অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করে নিয়ে আসছি। তোমরা এই 2টা প্রশ্ন বাসায় অবশ্যই তৈরি করবে। বাসায় অবশ্যই এই 2টা প্রশ্ন তৈরি করবে। সেটা হয়েছে কি, ইতিহাস মানুষের জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। আরেকটা হয়েছে, সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে, সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। এই 2টা প্রশ্ন তোমরা অবশ্যই বাসায় তৈরি করবে। হ্যাঁ স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা তোমাদের ক্লাস তো আমরা ওইভাবে এখনো পাবো কিনা এখনো জানি না, কবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে তোমরা আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। আজকে 9ম শ্রেণীতে যারা অধ্যয়ন করছে এবং মানবিক নিতে ইচ্ছুক তারা এই সাবজেক্টের এই বিষয়ের ক্লাসটা দেখবে আশা করি। এবং আমার প্রথমেই রিকোয়েস্ট থাকবে যে তোমরা বইটা ফার্স্ট অফ অল যে অধ্যায়টা আমি পড়াবো বা পড়াচ্ছি ওটা অবশ্যই রিডিং করতে হবে। হ্যাঁ, অনেকে ইতিহাস কি পড়বো, সমাজবিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা কি পড়বো, রিডিং দিব, ওই জিনিসটা কখনো করবে না। শুধু অনেকে ইংলিশ বা ম্যাথ শুধু এগুলার সাবজেক্টের উপর জোর দাও। আমি ওগুলা জোর দিবে এটা ঠিক আছে, কিন্তু ইতিহাস, ভূগোল, অর্থনীতি তোমরা মানবিক থেকেও কিন্তু অনেকে জিপিএ 5 পায়। তোমরা যদি রেগুলার জিপিএ 5 মানে মানবিক থেকে জিপিএ 5 পায়, তোমরা যদি রেগুলার এই বিষয়গুলা ফার্স্ট অফ অল পুরা অধ্যায়টা ভালো করে রিডিং পড়ো এবং অ্যানালাইসিস করো, প্রতিদিন পড়ো, প্রতিদিন তোমরা আধা ঘন্টা সময় রাখো এই বিষয়টার জন্য। প্রতিদিন তোমাকে এই জিনিসটা করতে হবে, একটু চোখ বুলাতে হবে, তাহলে অবশ্যই তোমরা এই বিষয়টাতে অবশ্যই তোমরা A+ উঠাতে পারবে। হ্যাঁ, এটা একটা বিষয়। এটা 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 যদি যারা ভালো ফল করার ইচ্ছা, শুধু সেটা না, ইতিহাস এমন একটা বিষয় পরবর্তী জীবনে কিন্তু তোমাদের এই বিষয়টা বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা কোনো জায়গায় তুমি ইন্টারভিউ দিতে যাবে, এই জিনিসগুলো কিন্তু মানে অনেক কিছু কিন্তু এখান থেকে যদি রেগুলার এটা অধ্যয়ন করো তাহলে অনেক কিছু তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে। এখন আমি আশা করি যে তোমরা ভালো রেজাল্ট আছি এবং জানার জন্য অবশ্যই এটা পড়তে হবে। এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে রেগুলার তোমরা আধা ঘন্টার জন্য হলেও হিস্ট্রি বইটা নিয়ে বসবে। হ্যাঁ, আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের অনলাইন সিলেবাস 3য় অধ্যায় আছে, এরপর 3য় অধ্যায়টা নেই, 3য় অধ্যায় নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর 10ম শ্রেণীতে যারা আছো তোমাদের ক্লাস তো আমি সেইভাবে পাইনি, মার্চ পর্যন্ত পেয়েছিলাম, প্রথম অধ্যায়টা পড়ানোর সুযোগ হয়েছিল। এরপরও তোমাদের সাথে আমার যোগাযোগ নেই, তোমরাও এই ক্লাসটা ফলো করবে এবং এখান থেকে যে অনুধাবনমূলক 2টা কোশ্চেন করতে দিয়েছি তোমরাও এটা করবে। ঠিক আছে, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।